আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা রাইট ফ্রম ভার্বসের পার্ট 9 নিয়ে আজকে আলোচনা করব। এর আগ পর্যন্ত আমরা রাইট ফ্রম ভার্বসের 8টা পার্ট আলোচনা করেছিলাম। তো সর্বশেষ পার্টে আমরা পার্টিসিপল নিয়ে কথা বলছিলাম। যারা দেখেন নাই তাদের পার্টগুলো দেখে নিন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র চাকরির পরীক্ষায় পারার জন্যই না, বরং বেসিক স্ট্রং করার জন্য দরকার। আজকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমাদের সর্বশেষ পার্ট 8-এ যে পার্টিসিপল নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল রুলস নাম্বার 16। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে রুলস 17 নিয়ে। তো 17তে আমরা কি দেখব? আমরা দেখব যে কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে প্রায়শই দেখা যায় যে একটা ভার্ব সরাসরি আইনজি হয়ে যায়। হ্যাঁ, একটা ভার্ব সরাসরি আইনজি হয়ে যায়। তো সেই ক্ষেত্রগুলো কি? আমরা জানি যে কিছু ফ্রেজ আছে, যেমন আমরা প্রায় পড়ে থাকি, বিভিন্ন বই আছে, যেমন ইট ইজ, নো ইউজ, তারপরে আছে ইট ইজ নো গুড, এরপরে আছে উইথ আ ভিউ টু। এছাড়াও আমরা দেখি আছে লুক ফরওয়ার্ড টু। এছাড়াও আমরা দেখি প্রায় সময় আমরা দেখা যায় আছে হচ্ছে বি ইউজ টু। এখানে বি মানে হচ্ছে বি ভার্ব, মানে এম ইজ আর ওয়াজ এর। হ্যাঁ, বি ইউজ টু। এছাড়াও আছে গেট ইউজ টু। এই গেট ইউজ টু আবার গটও হতে পারে, পাস্টও চলে যেতে পারে। এছাড়াও আছে কান্ট হেল্প, অথবা বলতে পারেন কুড নট হেল্প, দুটোই হবে, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, মানে এগুলো সবই পাস্ট হতে পারে। আবার যেমন এখানে বলছি ইট ইজ নো ইউজ, এটা হতে পারে ইট ওয়াজ নো ইউজ, পাস্ট হতে পারে। তো এই যে ফ্রেজগুলো লিখলাম, এছাড়া আরেকটা আছে প্রায় দেখি আমরা, সেটা হচ্ছে প্রিফার, তারপরে গ্যাপ একটু টু দিয়ে আরেকটা ভার্ব, অর্থাৎ এখানে দুটো ভার্ব সাধারণত বসে, ভার্ব ভার্ব, প্রিফার, এভাবে। তো এই যে যা লিখলাম, এদের পর যদি আমরা সরাসরি কোনো ভার্ব বসাই, সরাসরি একদম ডিরেক্ট এদের পরে, তাহলে সেই ভার্বটা আইনজি করে দেবো। এছাড়াও আরও কিছু ভার্ব আছে যেগুলো আমরা আমাদের লেখা উচিত, যেমন আমরা জানি ওর্থ, তারপরে স্টার্ট, স্টপ। এছাড়া আছে আমাদের মাইন্ড, মাইন্ড। এছাড়াও আছে ফিল, অথবা অনেক সময় হয় ফিল লাইক, একসাথে থাকে ফিল অথবা ফিল লাইক, এইভাবে থাকতে পারে। এছাড়াও আছে ফিনিশ। আসলে অনেক আছে এই ধরনের ভার্ব, যেগুলো খুব কমন, আমি সেগুলো লিখতেছি। এরপর আছে গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা যেটা। সাজেস্ট, সাজেস্ট আছে। এছাড়া আছে পোস্টপোন। এই যে এখন যা লিখলাম, এদের পরেও সরাসরি ভার্ব হলে আইনজি হয়, সরাসরি ডিরেক্টলি ভার্ব হলে আইনজি হবে। অর্থাৎ আরও আছে অনেক, তবে এগুলো বেশি, এগুলোর বাইরে পরীক্ষা সাধারণত আসে না, এগুলো মনে রাখলেই হবে। এদের পরেও, অর্থাৎ আমরা যদি স্টার্টের পর একটা ভার্ব লিখি, সেই ভার্বটা আইনজি হবে। মাইন্ডের পর একটা ভার্ব লিখি, আইনজি হবে সরাসরি। তাহলে দুইটা ক্ষেত্র পাইলাম। আরও কিছু ক্ষেত্র আছে, যেমন দেখেন আমরা জানি যে হোয়াইল বলে একটা ব্যাপার আছে। এই যে হোয়াইল, আমরা যখন হোয়াইলের ক্ষেত্রে সাধারণত দুইটা ব্যাপার ফলো করা হয়। একটা হচ্ছে যদি এরকম হয় ঘটনাটা, যে হোয়াইলের পরে আমরা দুইটা স্ট্রাকচার ফলো করি। একটা হচ্ছে হোয়াইলের পরে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব আইনজি। অর্থাৎ হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট দিয়ে তারপরে ওয়াজ বা ওয়ার দিব, তারপর ভার্ব আইনজি করবে। আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট না থাকে, সাবজেক্ট যদি না থাকে, সরাসরি যদি ভার্ব বসায়, তাহলে সরাসরি আইনজি হবে। আমি আবার রিপিট করি, হোয়াইলের ক্ষেত্রে যদি হোয়াইলের পরে কোনো সাবজেক্ট থাকে, যেমন আই, শি, হি, কামাল, জামাল, এগুলো যদি থাকে, তাহলে আমরা ওয়াজ ওয়ার দিয়ে তারপর আইনজি করব। কিন্তু যদি সাবজেক্ট না থাকে, এটা হলো সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে না, এরকম ক্ষেত্রে। তাহলে এই যে আমরা এক্সাম্পলটা দিলাম, অর্থাৎ 17 নম্বরে যে জিনিসগুলো লিখলাম, এগুলো দিয়ে আমরা দুইটা এক্সাম্পল দিয়ে দেখি। অর্থাৎ আরও অনেক কিছু আছে, তবে এই কয়েকটা মনে রাখলে যথেষ্ট। একটা কথা মাথায় রাখতে হবে যে পার্টিসিপলের ভার্বও কিন্তু আইনজি হয়। অর্থাৎ আমরা জানি পার্টিসিপলের যে অ্যাক্টিভ সেন্স, পার্টিসিপলের অ্যাক্টিভ সেন্সেও কিন্তু ভার্ব আইনজি হয়। তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো না, বিকজ এটা নিয়ে আমাদের গত পর্বে, অর্থাৎ পর্ব
8 নম্বর পর্বে আমরা ব্যাপক কথা বলছি। আপনারা দেখে নেবেন যে পার্টিসিপেল ভার্ব আইএনজি হলে, পার্টিসিপেল ভার্বটা অ্যাক্টিভ সেন্স হলে কেন আইএনজি হয় সেটা ব্যাখ্যা দেওয়া আছে। এবার আমরা এই যে এখানে যে এটা লিখলাম, এগুলো এক্সাম্পল দিই কয়েকটা। যেমন আমরা দেখতে পাই এরকম অনেক সময় থাকে, যেমন শি কান্ট হেল্প, তারপরে গ্যাপ দিল, বললো দ্য পোর। এখানে ভার্ব বসাতে বললো হেল্প। এখন অনেকে দেখে মনে করে এটা মনে ভুল আছে, কারণ এখানে একটা হেল্প দেওয়া, আবার একটা হেল্প বসাতে বলতেছে, দুইটা হেল্প পাশাপাশি কেমনে বসে, এরকম অনেকে ভাবে। আসলে তা না। এখানে ক্যান নট হেল্প, এটা একটা ফ্রেজ, এই যে লিখছিলাম একটু আগে, ক্যান নট হেল্প। এটার অর্থ হচ্ছে কোনো কিছু না করে থাকতে পারা, মানে না করে থাকতে না পারে এরকম, অর্থাৎ কোনো কিছু করতেই হয়। অর্থটা এরকম, যেমন আমি যদি এখানে ভাবটা বসে তাহলে আইনজি হবে হেল্পিং। তাহলে অর্থটা কী দাঁড়াবে এটার? সে গরিবদেরকে সাহায্য না করে পারে না, মানে কোনো একটা কাজ না করে পারে না, এরকম অর্থ হয়। এর অর্থ শি ক্যানট হেল্প হেল্পিং দ্য পোর, সে গরিবদেরকে সাহায্য না করে পারেই না, এরকম অর্থ। আমি যদি অন্য ভার্বকে আমি যদি বলতাম যে শি ক্যানট হেল্প ইটিং রাইস, তাহলে অর্থ হয়তো সে ভাত না খেয়ে পারে না, এরকম অর্থ হয় আর কি। আরও এক্সাম্পল আছে, আমি যদি বলি আই এম ইউজ টু ড্যাশ আপ আর্লি। এখন ভার্ব দিলাম গেট। এখন দেখেন এখানে ইউজ টু আছে, কিন্তু ইউজ টুর আগে আবার একটা বি ভার্ব আছে। অর্থাৎ আমরা বলছিলাম যে এই যে ইউজ টু, তার আগে একটা বি থাকবে, বি মানে বি ভার্ব থাকবে। তাহলে আমরা এখন কী লিখবো? গেটটাকে গেটিং করে দেবো, আইএনজি করে দেবো, আইএনজি করে দেবো। এছাড়াও আরও এক্সাম্পল দিতে পারি আমরা, যেমন আমরা বলতে পারি শি প্রিফার্স রিডিং টু রাইটিং। এখন খেয়াল করেন, এই যে আমরা বলছিলাম যে প্রিফার্সের ক্ষেত্রে দুইটা ভার্ব, মানে টু এর আগে একটা পরে একটা থাকবে। যেমন দেখেন এই যে প্রিফার্সের ক্ষেত্রে যে টু, এই যে টু এর আগে একটা ভার্ব আইএনজি, এটাও আইএনজি, দুটোই আইএনজি হবে, অর্থাৎ দুটো একই ফর্মে আইএনজি হবে। এবং দেখেন এখানে এই টুটা সাধারণত দেনের মতো অর্থ হয়, দেনের মতো অর্থ দাঁড়ায়। অর্থ হচ্ছে যে সে লেখার থেকে পড়াটাকে বেশি প্রেফার করে, থেকে অর্থ দাঁড়ায়। তাই তো কয়েকটা এক্সাম্পল দিলাম। আমরা আরও একটা এক্সাম্পল দিই যেগুলো অনেক সময় বিসিএসের পিলিতে প্রায় দেখা যায়। যেমন মাইন্ড দিয়ে একটা এক্সাম্পল থাকে, বলা হয় এরকম যে উড ইউ মাইন্ড, তারপরটা গ্যাপ দিল, বলল এ কাপ অফ টি। এখন আপনাকে ভার্ব বসাতে বললো হ্যাভ, বললো এখানে হ্যাভ বসানোর জন্য। তাহলে এখানে যে মাইন্ড আছে, আমরা লিখছিলাম মাইন্ড শব্দটা, এই যে মাইন্ড, অর্থাৎ সরাসরি মাইন্ডের উপরে ভার্ব বসতেছে, তার মানে হ্যাভটা হয়ে যাবে হ্যাভিং, আইএনজি। এবং অর্থ কী দাঁড়াবে এটার? উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, কিছু মনে না করলে এক কাপ চা খান, বা এক কাপ চা নিতে পারেন, এরকম অর্থ দাঁড়ায়। এছাড়াও আমরা জানি আরও অনেক ভার্ব আছে, যেমন আমি যেগুলো লিখছি সেগুলোতে এক্সাম্পল দিব কয়েকটা আরও। যেমন বলা হয় যে উই শুড গিভ আপ, ভার্ব গ্যাপ দিল, ভার্ব দিল স্মোক। তাহলে আমরা জানি যে অনেকে এটা আমরা জানি উই শুড গিভ আপ স্মোকিং, আইএনজি হবে, এরকম। এবার আমরা এক্সাম্পল দিব হচ্ছে এটা দিয়ে, হোয়াইল দিয়ে। কারণ আমরা হোয়াইলটা বলছিলাম যে সাবজেক্টের দুটা ঝামেলা আছে, সাবজেক্ট হলে ওয়াজার হয়, না হলে আইএনজি হয়। কেমন দেখেন, আমরা যদি বলি আই স ইউ হোয়াইল ইউ ড্যাশ টিভি। এখন ভার্ব দিল ওয়াচ। এখন খেয়াল করেন হোয়াইলের পরে কিন্তু সাবজেক্ট আছে ইউ, এটা কিন্তু সাবজেক্ট। আমরা বলছিলাম সাবজেক্ট থাকলে হোয়াইলের পরে ওয়াজার দিয়ে আইএনজি করতে হবে। তাহলে আমি এখন কী করবো? ইউ এর পরে, যেটা মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় আর কি, তাহলে ইউ ওয়ার ওয়াচিং। আসলে এটা আমার উদ্দেশ্য না, এটা আমরা সবাই পারি মোটামুটি। উদ্দেশ্য হলো যদি সাবজেক্ট না থাকে সেটা, যেমন দেখেন এরকম হতে পারে হোয়াইল ড্যাশ টু স্কুল আই স ইউ। এখন বললো এখানে গো। এখন দেখেন হোয়াইলের পরে কিন্তু কোনো সাবজেক্ট দেওয়া নেই, সরাসরি ভার্ব বসাতে বলতেছে, তার মানে গোটা হয়ে যাবে গোয়িং। এক্ষেত্রে একই রকম অর্থ হয়, যেমন এটা অর্থ যেমন হয়েছে তুমি যখন টিভি দেখতেছিলে তখন আমি তোমাকে দেখেছিলাম,
এটা অর্থ এরকমই প্রায়, যেমন যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু পার্থক্য হচ্ছে যে এখানে ওয়াইলের পরে সরাসরি ভার্ব বসাতে বলতেছে, এরপরে আর মানে অন্য কোনো সাবজেক্ট দেওয়া নেই, অর্থাৎ এখানে সরাসরি ভার্ব বসতেছে। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু ওয়াইলের পরে সরাসরি ভার্ব বসা নেই, একটা সাবজেক্ট ছিল দেন তারপর ভার্ব বসতেছে। তা আশা করি এই রুলসটা, অর্থাৎ 17 নম্বর যে রুলসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই একটা রুলস থেকে দেখা যায় যে বিভিন্ন চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন থাকেই, প্রায় সময়ই থাকে। সো আমরা যদি এটা ভালো করে একটু বুঝে বা মনে রাখতে পারি তাহলে একটা নাম্বার পাওয়ার মতো বেশ ভালো একটা জায়গা থাকবে। এরপরে আমরা চলে যাব রুলস নাম্বার 17 থেকে গেল 18 নম্বরে। তাহলে আমরা 18 নম্বরে দেখব। একটু কথা বাকি ছিল এখানে, আমরা একটু অ্যাড করি। সেটা হচ্ছে একটা জায়গায় একটু ব্যতিক্রম ঘটে, অর্থাৎ আমরা এনবি দিয়ে লিখি, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য। এটাকে না বললে আবার আপনারা ভুল করবেন। একটা জায়গায় একটু ব্যতিক্রম ঘটে, সেটা হচ্ছে আমরা যখন দেখি যে ক্যান নট বাট আছে, অথবা আমরা যখন দেখি শুধু ইউজ টু আছে, অর্থাৎ ক্যান নট বাট, ওইটাকে ছিল ক্যান নট হেল্প, আর এখন ক্যান নট বাট। আর এখানে একটু আগে বলছিলাম যে ইউজ টু এর আগে বি থাকবে, বি মানে হচ্ছে অ্যামিজার বজায় থাকবে। আর এখানে আমরা বলবো যে ইউজ টু এর আগে কিছু থাকবে না, শুধু ইউজ টু থাকবে। এই দুইটা ক্ষেত্রে আমরা V1 নিব, ভার্ব প্রেজেন্ট ফর্ম নিব। এবং দেখেন এটা এই ক্যান নট বাট আর ক্যান নট হেল্পের অর্থ সেম, ওই আগে যে ইউজ টু ছিল সেটার অর্থ যা, এই ইউজ টুর অর্থ তাই। কিন্তু এখানে আমরা পার্থক্য হচ্ছে যে এখানে কোনো বি ভার্ব থাকবে না, ইউজ টুর আগে কোনো বি ভার্ব থাকবে না। আর ক্যান নট এখানে হেল্প ছিল, এখানে বাট থাকবে। যেমন দেখেন এক্সাম্পল দিচ্ছি আমি, আই ক্যান নট বাট, গ্যাপ দিল, বললো ড্যাশ দ্য পোর, ওই আগের মতোই করলাম। এখানে আবার ভার্ব দিল হেল্প বসাইতে। এখন দেখেন একটু আগে এখানে আমি বলছিলাম যেমন এই যে আই ক্যানট সম্ভব, শি ক্যানট হেল্পিং দ্য পোর, এখানে হেল্প ছিল, ক্যানটের পরে হেল্প ছিল। আর এখানে আছে ক্যানটের পরে বাট, ক্যানট বাট, একই অর্থ দুইটার, কিন্তু এখানে হেল্পটা হেল্পই থাকবে, আইএনজি হবে না, কারণ আমরা বলছি V1 হবে। অর্থ সেম, আই ক্যানট বাট হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য না করে পারি না, এরকম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি ইউজ টু দিয়ে, যেমন বলা হলো আই ইউজ টু ড্যাশ আপ আর্লি, আবার গেট দিল। এখন খেয়াল করেন এখানে কিন্তু একটা এই যে ইউজ টু একটা বিভাগ ছিল, এম থাক, ইস থাক, ওয়াজ থাক, যাই থাক, একটা বিভাগ ছিল। এটাও এখানে কিন্তু ইউজ টু আছে, কিন্তু এখানে ইউজ টু আগে এখানে কিন্তু কোনো বিভাগ নাই, কোনো বিভাগ নাই। দেখেন এম এর সাথে আয়ের পরে এম হওয়ার কথা ছিল বা ওয়াজ হওয়ার কথা ছিল, হয় নাই। তখন আমরা কি করব, গেটই বসাবো, যা আছে তাই সেম, কিন্তু অর্থ একই। অর্থাৎ ওইটার অর্থ অভ্যস্ত হওয়া, আই এম ইউজ টু গেটিং আপ মানে এই বি ইউজ টু মানে অভ্যস্ত হওয়া, আবার এখানে যে ইউজ টু সেটা মানে অভ্যস্ত হওয়া। তাহলে আমরা যদি দেখি যে এরকম ইউজ টুর আগে বিভার্ব নাই, তাহলে আমরা V1 দিব। আর যদি দেখি যে ক্যানটের পরে বাট হেল্প নাই, বাট আছে, তাও আমরা V1 দিব। এই দুটো মনে রাখতে হবে, এটা মানে একটু ব্যতিক্রম। এবং এই দুইটা থেকেও দেখা যায় মাঝে মাঝে দিয়ে দিতে পারে প্রশ্ন। তো চলুন আমরা রুলস নাম্বার 17 নিয়ে কথা বলি। দুঃখিত, 17 চলে গেছে, আমাদের 18 নাম্বার রুলস নিয়ে কথা বলবো। রুলস 18। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি দেখব? এক্ষেত্রে আমরা দেখব যে কখন আমাদের কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমাদের 2 + V1 হয়, অর্থাৎ ইনফিনিটিভ যেটাকে আমরা বলি, ভার্বটার আগে 2 দিয়ে করতে হয়, যেমন টু গো, টু ইট, এরকম। তো সেই ক্ষেত্রগুলো কি আমরা অনেকেই জানি, যেমন আমরা জানি যে অনেক ভার্ব আছে, যেমন বিগিন, তারপরে কন্টিনিউ, ডেয়ার, অফার, তারপর আছে অ্যাটেম্পট, এরপর আছে অ্যাফোর্ড, ইন্টেন্ট, ডিসাইড, এছাড়া আছে ম্যানেজ, অনেক আছে, আমি জাস্ট কয়টা লিখতেছি, আপনারা এগুলো বই থেকে পাবেন। অ্যাপিয়ার, আস্ক, রিফিউজ, রিগ্রেট। আর লিখলাম না, এই যে ভার্বগুলো লিখলাম, অনেক ভার্ব আছে, এগুলোর পরে যদি আরেকটা ভার্ব হয় তাহলে সেটা হবে 2 + V1। আমরা এক্সাম্পল দিই, যেমন বলা হলো আই ডিসাইডেড ড্যাশ দ্য ডিসিশন, ভার্ব দিল টেক। এটা আমরা সবাই জানি যে এগুলো কি হয়, ডিসাইডেড টু টেক।
এটা অনেকেই জানি। আবার অনেক সময় বলে যে she begins dash a letter, রাইট ভার্ব দিল, তাহলে এখানে কী হবে? টু রাইট। আপনাদের কি মনে আছে 16 নম্বর রুলসে কিন্তু 17 নম্বর রুলসে কিন্তু আমরা বলে আসছিলাম যে স্টার্টের পরে কি হয়? স্টার্টের পরে কিন্তু ভার্ব আইএনজি হয়। স্টার্ট মানেও কিন্তু শুরু হওয়া, কিন্তু বিগিনের পরে দেখেন ভার্ব আইএনজি হয় না, 2+V1 হয়। এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমরা অনেক সময় পেস্ট লাগাই দিই। স্টার্ট মানেও শুরু হওয়া, বিগিন মানেও শুরু করা, যদিও কিছুটা পার্থক্য আছে, বাট কাছাকাছি অর্থ অনেকটা। কিন্তু স্টার্টের পরে ভার্ব আইএনজি হচ্ছে, কিন্তু বিগিনের পরে কিন্তু 2+V1 হচ্ছে। যেমন স্টার্টের পরে আইএনজি আমরা 17 নম্বর রুলসে লিখে আসছিলাম। তো আরেকটা এক্সাম আমি দিয়ে রাখি এখানে, তাহলে আপনার সুবিধা হবে। আমি যদি বলি যে আই স্টার্টেড টেকিং ইট, দেখেন স্টার্টের পরে আইএনজি হচ্ছে, ভার্ব আইএনজি হচ্ছে। এখানে কিন্তু টু টেক হয়নি, আই স্টার্টেড টেকিং ইট, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু বিগিনের সাথে টু রাইট হয়েছিল। তো আমি আর এক্সাম্পল দিলাম না, এটা আপনারা এই ভার্বগুলো মনে রাখবেন। এগুলোর পরে যদি কোনো ভার্ব হয় এটা বাদ দিই। এটা তো আমরা এটা আসলে আমাদের 17 নম্বর রুলসে, রুল 17তে এটা আছে। আমরা দেখে আসি আপনাদেরকে। এই যে দেখেন আমি লিখছিলাম স্টার্ট, সম্ভবত এই যে দেখেন স্টার্ট, অর্থাৎ এটার পরে সরাসরি ভার্ব আইএনজি হবে। তো আমরা চলে যাব রুলস নাম্বার 19। আমরা দেখলাম কোথায় আইএনজি হয়, কোথায় 2+V1 হয়। রুলস 19, এখানে আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ একটা ভার্ব, সেটা হচ্ছে কখন আমরা পজিটিভ ভার্বগুলো কীভাবে ব্যবহৃত হয়। আমরা বলি পজিটিভ ভার্বের ব্যবহার। এটা অনেক সময় পরীক্ষা আসে এবং অনেক সময় প্রায় ভুল করে বসি। তো পজিটিভ ভার্ব হিসেবে কিছু ভার্ব ব্যবহৃত হয়। তো আমরা একটা করে লিখি। যেমন আমরা প্রথমে দিলাম এ নাম্বার দিয়ে লিখলাম, পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহৃত হয়। হ্যাভের আবার মানে প্রেজেন্ট, হ্যাভ আবার আপনার হ্যাজও হতে পারে, হ্যাডও হতে পারে। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো টেন্সই হোক, মানে প্রেজেন্ট, পাস্ট বা পারফেক্ট, যে কোনো টেন্স। অর্থাৎ শুধু এরা কিন্তু মেইন ভার্ব হবে, অর্থাৎ এটা হচ্ছে বাক্যের বিভার্ব হবে না, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হবে। আমি লিখে দিলাম। অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড পজিটিভ ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় তখন সেটা প্রিন্সিপাল ভার্ব হয়, তখন সেটা মেইন ভার্ব হয়ে যাবে, অর্থাৎ বিভার্ব হবে না। এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড ছাড়া অন্য কোনো ভার্বও থাকবে না। তো এই ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা কি? আমরা এক্ষেত্রে নিয়মটা এরকম যে যদি আমরা দেখি যে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড আছে, যে কোনো একটা আছে, তারপরে ব্যক্তি বলতে এখানে আমরা বলতে পারি যে ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট মনে রাখবেন, ব্যক্তিবাচক অবজেক্ট। এরপরে একটা ভার্ব হবে, এরপরে যে ভার্বটা হবে সেটা V1 হবে। এরপর আরও কিছু হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভার্বটা। খেয়াল করেন, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, তারপরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে যে ভার্বটা হবে সেটা V1 হবে। এবং একটা এক্সাম্পল দিয়ে আমরা আগে এক্সাম্পলটা দিব, তারপরে আমরা অর্থটাও বুঝবো যে কেমন অর্থ দাঁড়ায়। আমরা সময় বলি যে আই হ্যাড এ ফ্রেন্ড, FRIEND, আই হ্যাড এ ফ্রেন্ড, তারপরে গ্যাপ দিল, বলল ড্যাশ মি, আপনাকে ভার্ব দিল হেল্প বসাইতে। এখন আপনি খেয়াল করেন আপনার এই বাক্যটা এই স্ট্রাকচারে পড়ছে কিনা। দেখেন সাবজেক্ট, আই সাবজেক্ট, খেয়াল করেন আই সাবজেক্ট। এরপরে দেখেন হ্যাভ, হ্যাজ, হ্যাড প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে কিনা। দেখেন আছে, হ্যাড এখানে প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে হ্যাডের সাথে অন্য কোনো ভার্ব থার্ড ফর্ম নাই, হ্যাড এখানে মেন ভার্ব, অর্থাৎ হ্যাড এখানে প্রিন্সিপাল ভার্ব। আবার আমরা এখানে বলতে পারি হ্যাডটা হচ্ছে পজিটিভ ভার্ব। আচ্ছা, বা আমরা এখানে হ্যাভটাকে প্রিন্সিপাল ভার্বই বললাম, পজিটিভ ভার্ব ভুলে যান, দরকার পজিটিভ ভার্ব নামটা মনে রাখা দরকার নেই, আপনি জাস্ট ব্যাপারটা মনে রাখেন। এটা প্রিন্সিপাল ভার্ব ধরলাম, হ্যাভ প্রিন্সিপাল ভার্ব। এখন দেখেন তো এ ফ্রেন্ড ব্যক্তি কিনা, ব্যক্তি, অর্থাৎ এটা একটা ব্যক্তিবাচক অবজেক্ট, তাই নয় কি? আই হ্যাড এ ফ্রেন্ড। এখন আবার এখানে ভার্ব বসাতে বলতেছে, হেল্প বসাতে বলতেছে, তাহলে আপনি কি বসাবেন? হেল্প, ওই যে বলছিলাম যা আছে তাই, V1 হবে, অর্থাৎ হেল্পই থাকবে। তাহলে আনসারটা হবে আই হ্যাড এ ফ্রেন্ড হেল্প মি। অনেকেই এখানে এই ভুলটা করবে যে টু হেল্প মি। আমি অনেকেরই দেখছি, আমার স্টুডেন্টরা প্রায় সময় ভুলটা করা হয়, এখানে এই টু হেল্প দিয়ে বসে থাকে, কারণ তারা জানেও না যে কি ভুলটা হয়েছে এখানে।
অর্থগত চিন্তা করে, অর্থাৎ মনে করে যে অর্থ মনে মিলে গেছে, এরকম মনে করে টু হেল্প দিয়ে বসে। কারণ আপনিও দেখেন, যারা এখন দেখতেছেন আমার এই ভিডিওটা, আমি নিশ্চিত অনেকেই আই হ্যাড আ ফ্রেন্ড টু হেল্প মি এরকম চিন্তা করছেন, কিন্তু আসলে হেল্প হবে। তার কারণ কি, এখানে এই হ্যাভ হ্যাজ হ্যাডটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, এবং সেক্ষেত্রে এটা একটা পজিটিভ ভার্বের রুলসে পড়ে গেছে। তো পজিটিভ ভার্বের রুলসের মধ্যে এটা একটা রুলস, অর্থাৎ এই হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে আর কি, এই তিনটার ক্ষেত্রে এক নাম্বার রুল। সেই রুলসটা কি, সাবজেক্টের পরে যদি হ্যাভ হ্যাজ হ্যাড হয় এবং তারপরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে তারপরে ভার্বটা হবে V1। অর্থটা কি, অর্থ হবে এরকম, আমরা বাংলায় পড়েছিলাম, যেমন মা শিশুকে চাঁদ দেখায়, এরকম অর্থ হয় তখন। যেমন এখানে অর্থ হবে আই হ্যাড এ ফ্রেন্ড হেল্প মি, আমার একটা বন্ধু ছিল আমাকে সাহায্য করার জন্য, বা আমাকে সাহায্য করার মতো আমার একটা বন্ধু ছিল। দেখেন আমার বাংলাগুলো বলি, কিন্তু ইংরেজি করতে পারি না। আমাকে সাহায্য করার মতো আমার একটা ফ্রেন্ড ছিল, এরকম অর্থ হয়। তাহলে আমরা আরেকটা রুলস আছে এই হ্যাভ হ্যাজ হ্যাডের 2 নাম্বার। সেটা কি, সেটা হচ্ছে আবার সাবজেক্ট প্লাস আবার হ্যাভ হ্যাজ হ্যাড, আবার আমি মনে করে দিই এগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্ব হবে, মেন ভার্ব হবে বাক্যে, প্লাস এবার দেখেন এখানে ব্যক্তি ছিল, এবার আমরা বলতে পারি বস্তু, এবার ব্যক্তি না, এবার বস্তু, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট। এরবার যে ভার্বটা হবে সেটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বা V3। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি, প্রথমটার ক্ষেত্রে ব্যক্তি ছিল, এটা বস্তু। এখন বস্তুটা কেমন হবে, একটা এক্সাম্পল দিই। যেমন দেখেন আমরা বলি যে প্রশ্ন করা হলো এরকম, হ্যাভ ইউ হ্যাড your body temperature, have you had your body temperature dash, ভার্বার সাথে বললো, এখানে একটা শেষ করে ইয়ার দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিল। কারণ আপনাকে এখানে ভার্বার সাথে হবে হচ্ছে, ভার্ব দিয়ে দিল সাপোজ যে টেক, আপনি টেক বসান, এই টেক ভার্বটা আপনাকে বসাতে হবে এই গ্যাপে। এখন আপনি দেখেন আপনার সাবজেক্ট, ইউ আপনার সাবজেক্ট, হ্যাড আপনার এখানে প্রিন্সিপাল ভার্ব। কারণ এখানে ওই যে এই যে হ্যাবটা ছিল, এটা কিন্তু এখানে, এটা কিন্তু প্রশ্নবোধকের জন্য আসছে, এটা কিন্তু আপনার, এটা বিভার্ব। অর্থাৎ প্রশ্নবোধক করার জন্য সাবজেক্টের আগে যেগুলো আসে সেগুলো বিভার্ব হয়, কিন্তু আপনার এই হ্যাডটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। হ্যাডের পরে দেখেন ইয়োর বডি টেম্পারেচার, এটা কি আপনার ব্যক্তি মনে হয়? বডি টেম্পারেচার তো কোনো মানুষ না, তাই না, এটা বস্তু। এখন আপনি এখানে ভার্বের সাথে বলতেছি, তার মানে আপনার সাবজেক্ট দেওয়া ছিল হ্যাড, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, বা হ্যাজ হইতে পারতো, হ্যাভ হইতে পারতো, টেন্স অনুযায়ী হতে পারে। ইয়োর বডি টেম্পারেচার দেওয়া আছে, এখানে আপনাকে ভার্ব বসাতে হবে। বস্তু দেওয়া আছে হ্যাডের পরে, যে এই গঠনে আছে হ্যাভ হ্যাজ হ্যাড, বস্তুবাচক অবজেক্ট, এটা বস্তুবাচক অবজেক্ট। এখন আপনাকে ভার্ব বসাতে বলতেছে এখানে টেক, তাহলে কি হবে, টেকেন, থার্ড ফর্ম, এই যে বলছিলাম থার্ড ফর্ম V3, দ্যাট মিনস টেকেন। তো আনসারটা কি দাঁড়ালো, যে হ্যাভ ইউ হ্যাড ইউর বডি টেম্পারেচার টেকেন, অর্থ হচ্ছে যে তুমি কি তোমার বা আপনি কি আপনার শরীরে তাপমাত্রা মেপেছেন। দেখেন অর্থটা কেমন হলো, অর্থাৎ বা শরীরে তাপমাত্রা কি মাপিয়েছেন, এরকম অর্থ হয়। তাহলে এই যে এই ধরনের অর্থগুলো সাধারণত অর্থ দিয়েও মনে রাখতে পারেন, বা আমি যে স্ট্রাকচার দুটো লিখে দিলাম সেটা দিয়ে মনে রাখতে পারেন। বেসিক কথা হচ্ছে যে ব্যক্তি হলে V1 হবে, বস্তু হলে বা ঘাটফর্ম হবে। আমরা প্রায় সময় বলি যে একটা ট্রান্সলেশন প্রায় সময় আমরা বলি, বা বিভিন্ন পরীক্ষা আসে, আমরা বলি যে তুমি কি তোমার চুল কাটিয়েছো। দেখেন এরকম ট্রান্সলেশন করতে বলে কি করব, এখন আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা বলবো হ্যাভ ইউ হ্যাড, এটা এই হ্যাডটা ওই যে আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে হ্যাডটা, এইটা যে লিখছিলাম এরকম, এই যে হ্যাভ ইউ হ্যাড। তাহলে হ্যাভ ইউ হ্যাডের পরে কী দিব, আমাদের কথা ছিল এখানে একটা বস্তু বা একটা ব্যক্তি হতে পারে। এখন তোমার চুল, এটা তো আর এই তোমার চুল তো আর কোনো ব্যক্তি না, তাহলে আমি কি দেবো, হ্যাভ ইউ হ্যাড ইয়োর হেয়ার। দেখেন এই যে বস্তুবাচক অবজেক্ট হইল, হ্যাভ ইউ হ্যাড ইয়োর হেয়ার। এখন আমার এই যে কাটিয়েছো ভার্ব, কাটা ইংরেজি কি কাট, এখন কাটের থার্ড ফর্ম তো কাটই হবে, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আনসারটা কি, হ্যাভ ইউ হ্যাড ইয়োর হেয়ার কাট। অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, কাটিয়েছো বা কেটেছো এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তো এই যে দেখেন আমার এই যে হ্যাডটা প্রিন্সিপাল ভার্ব,
প্রিন্সিপাল ভার্বের পর তারপরে বস্তুবাচক অবজেক্ট আছে, অর্থাৎ ইয়োর হেয়ার হচ্ছে বস্তুবাচক একটা অবজেক্ট। দেন তারপরে আমি ভার্ব বসাচ্ছি থার্ড ফর্ম কাট। অনেকে এটা লিখে দিবে হ্যাভ ইউ কাট ইয়োর হেয়ার এরকম, অথবা অনেক অন্যভাবে করতে পারে, আসলে হবে না। অর্থাৎ এগুলো অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে এরকম ভার্বগুলো ব্যবহৃত হয়, এই পজিটিভ ভার্বগুলো ব্যবহৃত হয়। আমি আবার রিপিট করি, অন্য কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে পজিটিভ ভার্বগুলো ব্যবহৃত হয়। যেমন দেখেন, তুমি কি তোমার চুল কাটিয়েছো, দ্যাট মিনস নিজে চুল কাটনে অন্যকে দিয়ে কাটাই আনছো। এই যেখানে বলতেছিল যে হ্যাভ ইউ হ্যাড ইউর বডি টেম্পারেচার টেকেন ইট, তুমি কি তোমার বডি টেম্পারেচারটা মাপিয়েছো, তোমার শরীরের তাপমাত্রাটা মাপিয়েছো, এরকম। এখানে বলতেছিল আই হ্যাড আ ফ্রেন্ড হেল্প মি, আমার একটা ফ্রেন্ড ছিল আমাকে সাহায্য করার জন্য, অর্থাৎ কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, এরকম অর্থে এই পজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। তাহলে আমরা পজিটিভ ভার্বের এ নাম্বার আমরা আলোচনা করলাম, এই নাম্বার অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার আমরা পজিটিভ ভার্ব, আরও কিছু পজিটিভ ভার্ব আছে, যেমন বি নাম্বারে যাবো আমরা। আমি আবার রিপিট করি, এ নাম্বারে দুইটা স্ট্রাকচার ছিল, এ একটা স্ট্রাকচার, এ একটা স্ট্রাকচার। বি নাম্বারের পজিটিভ ভার্ব হচ্ছে গেট। গেট, গেটের ক্ষেত্রে আমরা কি করব? গেটের ক্ষেত্রে আমরা কয়েকটা গঠন ফলো করব। এক নাম্বার হচ্ছে সাবজেক্ট প্লাস গেট। গেট যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হলে গেট হবে, পাস্ট হলে গট হতে পারে, এনি টেন্স, যে কোনো টেন্স হতে পারে, প্লাস ব্যক্তি, এরপরে 2 + V1, অর্থাৎ ভার্বটা 2 + V1 হবে। আমরা একটা এক্সাম্পল দিই, যেমন আই গট কামাল, গ্যাপ দিয়ে বলল ড্যাশ দ্য রুফ, ভার্ব দিল আপনাকে রিপেয়ার। দেখেন গঠনটা মিলান, আই সাবজেক্ট আই, গেট পাস্ট ফর্ম আছে গট, সমস্যা নাই, গেট তো আছেই, কামাল একটা ব্যক্তি অর্থাৎ ব্যক্তি, আমাকে এখন এখানে ভার্ব বসাতে বলছে, তাহলে 2 + V1 হবে, তাহলে রিপেয়ার কী হবে, টু রিপেয়ার। তাহলে আনসারটা হবে এরকম, আই গট কামাল টু রিপেয়ার দ্য রুফ, অর্থ হবে ছাদ রিপেয়ার করার জন্য কামাল নামক একজন ব্যক্তি আমার ছিল, বা আমি কামালকে পেয়েছিলাম। গট যদি আমি পাওয়া অর্থ ধরি, তাহলে আই গট কামাল টু রিপেয়ার দ্য রুফ, ছাদ তৈরি করার জন্য বা ছাদটা রিপেয়ার করার জন্য আমি কামালকে পেয়েছিলাম, এরকম অর্থ দাঁড়াচ্ছে। তাহলে এই যে এই গঠনটা ফলো করবেন, গঠনটা রাখলে আশা করা যায় এটা ভুলবেন না। তো এই আরেকটা গঠন আছে এই গেটেরই, আমরা জানি যে একটু আগে যেমন হ্যাবের দুটো গঠন ছিল, ওরকম অনেকে মনে প্রশ্ন রাখতে পারে, তাইলে যদি এখানে ব্যক্তি না হয়ে বস্তু হয় তাহলে কী হবে? যেমন এখানে আমরা এটা 1 নাম্বার দিতে পারি। 2 নাম্বার একটা গঠন আমরা লিখি সাবজেক্ট প্লাস আবার গেট। এবার যদি এখানে প্লাসের পরে বস্তু হয়, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট হয়, আগে ছিল ব্যক্তি এখন বস্তু, এবার এরপরে ভার্ব কী হবে? এবার এরপরে ভার্ব আগের মতোই, ভার্ব পাস্ট পার্টিসিপল ফ্রম বা V3। আমরা এক্সাম্পল দিব, এবার টুলটা এক্সাম্পলটা দিই। এবার বলা হলো আই গট দ্য রুফ ড্যাশ ইয়েস্টারডে। কারণ বলা হলো এরকম, এখন আপনাকে একটা ভার্ব দিল, আবার সেই ভার্ব দিল রিপেয়ার। এখন আপনি খেয়াল করেন, আপনার সাবজেক্ট আই, গট আছে, দ্য রুফ কি ব্যক্তি না বস্তু? বস্তু নিশ্চয়ই। এবার আপনি ভার্ব বসাবেন কি? ভার্বের থার্ড ফর্ম, তাহলে রিপেয়ার কি হবে? রিপেয়ার থার্ড ফর্ম হবে। তাহলে এটার অর্থ সেম, যেমন আই গট দ্য রুফ রিপেয়ার ইয়েস্টারডে, গতকালকে আমি আমার ছাদটা রিপেয়ার করাইছিলাম, এরকম অর্থ হয়, গতকালকে আমি আমার ছাদটা রিপেয়ার করিয়েছিলাম। তাহলে এখানে গেটেরও দুইটা স্ট্রাকচার, শুধুমাত্র হেল্পের সাথে পার্থক্য হলো হেল্পের ক্ষেত্রে এখানে V1 হইতো, আর এখানে 2 + V1 হচ্ছে। আর হেল্পের সাথে যে 2 নাম্বার যে গঠনটা, সেটার সাথে মিল আছে এটার, অর্থাৎ 2 নাম্বার এখানে বস্তু হবে ভার্ব থার্ড পাস্ট ফর্ম, বা আমরা বলতে পারি ভার্বের থার্ড ফর্ম হবে, বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা পজিটিভ ভার্বের দুইটা ভার্ব দেখলাম, আরও কিছু পজিটিভ ভার্ব আছে, আমরা আগামী পর্বে ইনশাল্লাহ পজিটিভ ভার্বের এই গেট ছাড়া, বা এখানে আমরা বি পর্যন্ত দুইটা নিয়ম লিখলাম, আরও যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে আলোচনা করব, এবং নেক্সট পর্বটা দেখার আমন্ত্রণ রইল, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হবে আশা করি।